হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই গ্রাম পঞ্চায়েতের জন্য জোর কদমে প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই জিকে প্রশ্নগুলি মূলত তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে 10-এ 10 পেতে অবশ্যই সাহায্য করবে। আর এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে এই পিডিএফটা নিয়ে যেতে পারো। আর অবশ্যই জানাবে যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে গ্রাম পঞ্চায়েতের এর আগে আমি জিকে প্রশ্নের প্র্যাকটিস সেট 54টি বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্নটা রয়েছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবথেকে বেশি লিঙ্গানুপাত কোন রাজ্যে দেখা যায়। আর এই ক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে আমার উত্তর দেওয়ার আগেই জানিয়ে দেবে। তো 2011 সালে জনগণনা অনুযায়ী সবচেয়ে বেশি লিঙ্গানুপাতযুক্ত রাজ্যের নাম হচ্ছে কেরালা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী কেরালায় প্রতি 10,000 পুরুষের বিপরীতে নারীর সংখ্যা হচ্ছে 1084 জন, যা ভারতের সবচেয়ে বেশি লিঙ্গানুপাতযুক্ত রাজ্য। দেখো পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার সর্বনিম্ন কোন রাজ্যে। তো ভারতের সাক্ষরতার হার সর্বনিম্ন হচ্ছে বিহারে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই 2011 সালের শেষ আদমশুমারি অনুযায়ী বিহারের সাক্ষরতার হার 61.8%। 61.8%, যা ভারতের অন্যান্য রাজ্যগুলি থেকে সর্বনিম্ন। এবং দ্বিতীয় সবচেয়ে কম সাক্ষরতাযুক্ত রাজ্য কোনটি তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন। তো ভারতীয় যদি এই কথাটি যদি যুক্ত থাকে তো অবশ্যই তখন উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর এই ক্ষেত্রে যদি ভারতীয় কথাটি উল্লেখ না থাকে তাহলে সঠিক উত্তর হয়ে যেত অ্যানি বেসান্ত। অবশ্যই মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তো দেখো, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর তিনি মূলত এই পুরস্কারটি পেয়েছিলেন 1971 সালে। অনেক পরীক্ষায় প্রশ্ন আসে যে তিনি কত সালে ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন, তখন উত্তর হবে 1971 সালে। দেখো পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন। তো স্বাধীন ভারতের প্রথম চিফ জাস্টিসের নাম হচ্ছে হীরালাল জে কানিয়া। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি এই স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হীরালাল জে কানিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম অস্কার জয়ী ব্যক্তিত্ব কে ছিলেন। তো ভারতের প্রথম অস্কার জয়ী ব্যক্তিত্ব হচ্ছেন ভানু আথাইয়া। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। গান্ধী চলচ্চিত্রের জন্য সেরা কস্টিউম ডিজাইনার হিসেবে তিনি প্রথম ভারতীয় হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন 1982 সালে। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সাময়িক পত্রিকা বা মাসিক পত্রিকা কোনটি ছিল। তো বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সাময়িক পত্রিকা বা মাসিক পত্রিকার নাম হচ্ছে দিকদর্শন। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনায় প্রথম বাংলা মাসিক পত্র এই দিকদর্শনটি প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন মুম্বাই থেকে কুটলা পর্যন্ত কত সালে চলেছিল। তো স্বাধীন ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন এটি মূলত চলেছিল 1925 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1925 সালে 3রা ফেব্রুয়ারি 1925 সালে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন বোম্বে থেকে কুটলা পর্যন্ত চলেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ কোথায় অবস্থিত। তো ভারতের প্রথম মহিলা কলেজের নাম হচ্ছে এই বেথুন কলেজ। এটি মূলত অবস্থিত কলকাতাতে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কলকাতায় এই ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি ভারতের তথা সমগ্র এশিয়ার প্রথম মহিলা কলেজ। অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়ক পথ ন্যাশনাল হাইওয়ে 44 হলে ভারতের দীর্ঘতম খালের নাম কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের দীর্ঘতম খালের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মূলত রাজস্থানে অবস্থিত এই খালটি ভারতের দীর্ঘতম সেচ ও কৃত্রিম খাল। অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি। তো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে লোকটাক হ্রদ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। এই হ্রদটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ এবং এই লোকটাক হ্রদের মধ্যেই অবস্থিত ওপরে ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, যা পৃথিবীর অন্যতম ভাসমান জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের উচ্চতম প্লান জলপ্রপাত এই নোয়াখালীকায়
জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? তো ভারতের উচ্চতম প্লান জলপ্রপাত এই নোয়াখালীকায় জলপ্রপাতটি মূলত অবস্থিত মেঘালয় রাজ্যে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নোয়াখালীকায় জলপ্রপাতটি মেঘালয়ের চেরাপুঞ্জির কাছাকাছি অবস্থিত ভারতের অন্যতম একটি বিখ্যাত জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের সর্বোচ্চ সম্মান বা বেসামরিক পুরস্কার কোনটি? তো ভারতের সর্বোচ্চ সম্মান বা বেসামরিক পুরস্কারের নাম হচ্ছে অপশান বি ভারতরত্ন। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মাননা, যা 1954 সাল থেকে এটি দেওয়া শুরু হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? তো আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর গোয়ার রাজ্যের রাজধানীর নাম কি? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, পাট শিল্প ভারতের প্রথম কত সালে এবং কোথায় গড়ে উঠেছিল? তো পাট শিল্প ভারতের প্রথম গড়ে উঠেছিল আর রিসার্চে 1855 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1855 সালে পশ্চিমবঙ্গে রিসরাই ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম রেল স্টেশন। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেটি 2258 মিটার উচ্চতায় অবস্থিত। এই ঘুম স্টেশনটি ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে কংসাবতী বাঁধ, যাকে মুকুটমণিপুর হিসেবে চিনি আমরা। তো এই পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে মুকুটমণিপুর বাঁধ, এবং পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজের নাম হচ্ছে ফারাক্কা ব্যারেজ, এবং পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু। দেখো, পরবর্তী প্রশ্ন আমাদের, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি 1947 সালে স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, অরুণাচল প্রদেশ রাজ্যে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? তো অরুণাচল প্রদেশ রাজ্যে মোট জাতীয় উদ্যানের পরিমাণ রয়েছে 2টি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অরুণাচল প্রদেশে নামদাফা জাতীয় উদ্যান এবং মৌলিং জাতীয় উদ্যান রয়েছে, এই 2টি জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, প্যারিস অলিম্পিক 2024 সালে অফিসিয়াল মাস্কটের নাম কী ছিল? তো প্যারিস অলিম্পিক 2024 সালে অফিসিয়াল মাস্কটের নাম ছিল অলিম্পিক ফ্রিজেস। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের জেতা 6টি পদকের মধ্যে রূপোর পদকের সংখ্যা কয়টি ছিল? তো প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের জেতা 6টি পদকের মধ্যে রূপোর পদকের সংখ্যা ছিল 1টি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেটি আমাদের গোল্ডেন বয় নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে জিতেছিল। পরবর্তী প্রশ্ন, নীরজ চোপড়াকে হারিয়ে প্যারিস অলিম্পিকে রেকর্ড গড়ে সোনা জিতেছেন কোন পাকিস্তানি অ্যাথলিটস? তো সেই পাকিস্তানি অ্যাথলিটসের নাম হচ্ছে আরশাদ নাদিম। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 92.97 মিটার জ্যাভলিন থ্রো করে তিনি নতুন অলিম্পিক রেকর্ড গড়েন। পরবর্তী প্রশ্ন, ইন্দোনেশিয়ার নতুন বা বর্তমান রাজধানী কোনটি? তো ইন্দোনেশিয়ার নতুন বা বর্তমান রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জাকার্তার পরিবেশগত সমস্যার কারণে এই নুসান্তারাকে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী লোহিত সাগর ছাড়া ইউরোপ ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালী কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে জিব্রাল্টার প্রণালী। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই জিব্রাল্টার প্রণালী ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে একে অপরের থেকে পৃথক করেছে, এবং এই জিব্রাল্টার প্রণালী পশ্চিমে মূলত আটলান্টিক মহাসাগর এবং পূর্বে মূলত ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার ফুল ফর্ম হচ্ছে, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো 25 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 7 এপ্রিল 1948 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1948 সালে এই 7 এপ্রিল এই সংস্থাটি গঠিত হয়, এবং এই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থা বা ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থা বা ইন্টারপোল এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে লিও, যেটি ফ্রান্সে অবস্থিত। লিওতে রয়েছে এর সদর দপ্তর, ইন্টারপোলের সদর দপ্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, অজন্তা ও ইলোরা গুহা ছাড়া তাজমহল কত সালে ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত হয়? তো অজন্তা এবং ইলোরা এই দুটি ছাড়া তাজমহল 1983 সালে ইউনেস্কো তালিকার অন্তর্ভুক্ত হয়। আর মূলত এই 1983 সাল থেকেই ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থান দেওয়া হয় ভারতের বিভিন্ন অঞ্চলগুলিকে। নেক্সট প্রশ্ন রয়েছে,
টেলিগ্রাফ কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? টেলিগ্রাফ, তো 28 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্যামুয়েল মর্স। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। স্যামুয়েল মর্স বৈদ্যুতিক টেলিগ্রাফ এবং এর সংকেত আদান প্রদানের জন্য মর্স কোড আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতরত্ন বা অজাতশত্রু উপাধি দিয়েছিলেন কে? তো অবশ্যই মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপাধি ছিল দেশরত্ন এবং অজাতশত্রু। তো এই দুটি উপাধি দিয়েছিল মূলত মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মানুষ বা সমাজ থেকে ভীতি বা ভয় পাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়ে থাকে? তো মানুষ থেকে ভয় পাওয়ার ভীতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মূলত বলা হয় অ্যানথ্রোফোবিয়া। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অ্যানথ্রোফোবিয়া। দেখো পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী বিখ্যাত আত্মজীবনীর নাম কি? তো জাতির জনক মহাত্মা গান্ধীর বিখ্যাত আত্মজীবনীর নাম হচ্ছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটি মহাত্মা গান্ধীর জীবনের এবং সত্যের অনুসন্ধান নিয়ে লেখা বিখ্যাত আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালিত হয়? তো প্রতি বছর মূলত 15ই মার্চ এই দিনটিতে বিশ্বজুড়ে বিশ্ব ক্রেতা দিবস পালিত হয়ে থাকে। অবশ্যই মনে রাখবে। দেখো পরবর্তী প্রশ্ন, আধুনিক ও উন্নত উপায়ে ফল ফুল ও সবজি চাষকে সামগ্রিকভাবে কী বলা হয়ে থাকে? তো আধুনিক ও উন্নত উপায়ে ফল ফুল ও সবজির চাষকে বলা হয় হর্টিকালচার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, হর্টিকালচার মূলত বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সঙ্গীতে অসামান্য অবদানের জন্য কোন বিখ্যাত আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়? তো সঙ্গীতে অসামান্য অবদানের জন্য মূলত এই গ্র্যামি পুরস্কারটি দেওয়া হয়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গ্র্যামি পুরস্কার হলো বিশ্ব সঙ্গীত শিল্পের অসামান্য কৃতিত্বের জন্য প্রদত্ত সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। পরবর্তী প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের প্রধান ও বিখ্যাত উৎসব কোনটি? তো ত্রিপুরা রাজ্যের প্রধান এবং বিখ্যাত উৎসব হচ্ছে খরচি উৎসব। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, খরচি উৎসব। আর এই খরচি উৎসব হলো ত্রিপুরা রাজ্যের 14 জন দেবদেবীর উদ্দেশ্যে উদযাপিত একটি ঐতিহ্যবাহী প্রধান উৎসব। পরবর্তী প্রশ্ন, সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছদ্মনাম কোনটি? তো সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার দিদির নাম অনুসারে অনিলা দেবী ছদ্মনামে বেশ কিছু লেখা প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, সংবাদ কৌমুদী নামক সাপ্তাহিক সংবাদপত্রটি কে প্রকাশ করেছিলেন? সংবাদ কৌমুদী, তো দেখো সংবাদ কৌমুদী এই সাপ্তাহিক সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায়। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঊনবিংশ শতকের প্রথমার্ধে রাজা রামমোহন রায় সমাজ সংস্কারকের উদ্দেশ্যে এই প্রগতিশীল পত্রিকাটি প্রকাশ করেন। পরবর্তী প্রশ্ন, অসমের বিহু বা অঙ্কিয়া নাচ ছাড়া রাসলীলা লোকনৃত্যটি কোন রাজ্যে দেখা যায়? তো 38 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মণিপুরে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এছাড়াও মণিপুর ছাড়াও এই রাসলীলা লোকনৃত্যটি মূলত উত্তরপ্রদেশেও লক্ষ্য করা যায়, উত্তরপ্রদেশেও লক্ষ্য করা যায়। সবচেয়ে বেশি মূলত এই উত্তরপ্রদেশটাই পড়ে মণিপুরের তুলনায়। দেখো পরবর্তী প্রশ্ন, হরিপ্রসাদ চৌরসিয়া এবং পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো দেখো হরিপ্রসাদ চৌরসিয়া এবং পান্নালাল ঘোষ দুজনেই হচ্ছে বাঁশিবাদক। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তারা ভারতের বিখ্যাত বাঁশিবাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বাটারফ্লাই, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাঁতার খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাটারফ্লাই স্ট্রোক হচ্ছে সাঁতার প্রতিযোগিতার একটি অন্যতম প্রধান শৈলী বা পদ্ধতি। নেক্সট প্রশ্ন, 2026 সালে এশিয়ান গেমস জাপানের কোথায় অনুষ্ঠিত হবে? তো 2026 সালে এশিয়ান গেমস জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিত হবে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক অর্থাৎ ব্রেন অফ কম্পিউটারও বলা হয়ে থাকে? র্যাম, সিপিইউ, হার্ড ডিস্ক নাকি মনিটর? তো নিচের মধ্যে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ কম্পিউটার মূলত বলা হয় সিপিইউকে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর ফুল ফর্ম অবশ্যই মনে রাখবে। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কম্পিউটারে সমস্ত গণনা এবং তথ্য প্রক্রিয়াকরণের কাজ নিয়ন্ত্রণ করে বলে একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়ে থাকে এই সিপিইউকে। পরবর্তী প্রশ্ন, উড়িষ্যা পুরীতে অবস্থিত বিখ্যাত জগন্নাথ মন্দিরকে অন্য কী নামে ডাকা হয়? তো উড়িষ্যার পুরীতে অবস্থিত বিখ্যাত জগন্নাথ মন্দিরকে অন্য হোয়াইট প্যাগোডা নামে ডাকা হয়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পুরীর জগন্নাথ মন্দিরকে হোয়াইট প্যাগোডা বলা হয়, যেখানে কোণারকের সূর্য মন্দিরকে মূলত ব্ল্যাক প্যাগোডা বলা হয়ে থাকে। অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন,
রবার্ট ক্লাইভের প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে তুলে দেওয়া বা রদ করা হয়? তো রবার্ট ক্লাইভের প্রবর্তিত এই দ্বৈত শাসন ব্যবস্থা এটি মূলত তুলে দেওয়া হয় 1772 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিং লর্ড ক্লাইভের প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। পরবর্তী প্রশ্ন, 1784 সালে কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো 1784 সালে কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় এবং পরবর্তীকালে স্যার এলিজা ইম্পে এর প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন রয়েছে, লর্ড কর্নওয়ালিসকে কোন ক্ষেত্রের ভিত্তি প্রতিষ্ঠার জন্য ফাদার অফ সিভিল সার্ভিসও বলা হয়ে থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিভিল সার্ভিসের জন্য। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লর্ড কর্নওয়ালিস ভারতের আমলাতন্ত্রের আধুনিকীকরণ এবং সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেছিল বলে একে ফাদার অফ সিভিল সার্ভিসও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, 1886 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বা কলকাতা অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো 1885 সালে প্রথম অধিবেশন ঘটেছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। তখন সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরোজি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1886 সালে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে বা কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরোজি। নেক্সট প্রশ্ন, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় ঢাকার নবাব বা প্রধান প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো 48 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নবাব সলিমুল্লাহ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহের উদ্যোগে এবং আমন্ত্রণে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, বাবর প্রবর্তিত তুর্কি ভাষায় লেখা বিখ্যাত আত্মজীবনীটির নাম কি? তো বাবরের আত্মজীবনীটি হচ্ছে তুর্কি ভাষায় লেখা আর এর বিখ্যাত আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবরি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তুজুকি বাবরি। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, লাহোর থেকে দিল্লিতে কোন সুলতান তার প্রথম রাজধানী স্থানান্তর করেছিলেন? তো লাহোর থেকে দিল্লিতে ইলতুৎমিশ প্রথম তার রাজধানী স্থানান্তর করেছিলেন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য। আশা করি তোমরা এই 50টির মধ্যে 40টির বেশি উত্তর দিতে পেরেছো এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।